হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আমি আজকে চলে আসলাম একেবারে খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে। দেখেন, আপনারা অনেকেই আছেন যারা 18 বা 20 দিনের মাথায় এক্সাম দিতে চাচ্ছেন এবং পরীক্ষার খুবই সন্নিকটে আছেন। তো তাদের আসলে কি করণীয়, কিভাবে পড়লে আপনি বাসায় বসেই ভালো একটা ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন এবং সঠিক গাইডলাইনে নিজেকে তৈরি করতে পারবেন, এই সব কিছু নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা। আশা করি অনেক বেশি এনজয় করতে পারবেন। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে অলরেডি আমার এখানে নাম দেখতে পাচ্ছেন। তো এখন আসি হচ্ছে চলে এইখানে। তো আমার ভাই ব্রাদার যারাই আছেন আসলে একটু দেখেন যে বাসায় আসলে কিভাবে প্রিপেয়ার্ড হলে আমি মাত্র 18 দিনের মধ্যে ভালো একটা স্কোর করতে পারবো। দেখেন, এইখানে প্রথমেই লেখা আছে ক্যামব্রিজ 11। তো আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে সেট করবেন যে আমি আসলে কত নাম্বার ক্যামব্রিজ থেকে কত নাম্বার ক্যামব্রিজ পর্যন্ত আমি 18 দিনে প্র্যাকটিস করবো। আপনার হাতে সময় আছে মাত্র 18 থেকে 20 দিন। তো আপনি যে জিনিসটা সেট করতে হবে, আপনাকে প্রথমে সেট করতে হবে আমি কত নাম্বার ক্যামব্রিজ থেকে কত নাম্বার ক্যামব্রিজ শেষ করবো। তো আমি আপনাদের এই জিনিসটা সেট করে দিব। আমি বলবো এখন যে প্রশ্নগুলো হচ্ছে, তো এই প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড যদি আপনি যাচাই বাছাই আসলে করেন অথবা সবকিছুই করেন, তাহলে আমি বলবো আপনারা যেটা করেন সেটা হচ্ছে ক্যামব্রিজ 11 থেকে যদি পারেন তাহলে আপনারা 11 থেকে শুরু করে 19 পর্যন্ত এই ক্যামব্রিজ বইগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এবং এই রুটিনটা বা গাইডলাইনটা মেনটেন করে আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারবেন মাত্র 18 থেকে 20 দিনের মধ্যে। কিন্তু আরো অনেকে আছে যারা হচ্ছে জব করে, সো সেই ভাইদের জন্য আমি আসলে বলবো তো আপনারা 11 থেকে 19 পর্যন্ত না করে আপনারা যেটা করবেন, আপনারা 14 থেকে স্টার্ট করে 19 পর্যন্ত এই বইগুলা কমপ্লিট করবেন। তো যারা জব করে যে ভাই ব্রাদার আমার আছে তাদের জন্য আসলে বলে দিলাম যে 14 থেকে 19 পর্যন্ত এটা কমপ্লিট করবেন এই মাত্র 18 থেকে 20 দিন, বা পরীক্ষার জন্য 25 দিন থাকলেও নো প্রবলেম, বা 1 মাস আছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে আমার হচ্ছে ডে 1। তো আপনারা এরকম ভাবে ডে 1টা সেট করবেন। তো এই রুটিনটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এইখানে যে ডে 1টা দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন, এই ডে 1-এ দেখেন এখানে কি আছে। প্রথমে আছে লিসেনিং টেস্ট, তারপরে আছে রিডিং টেস্ট, তারপরে ভোকাবুলারি, রাইটিং এন্ড স্পিকিং। টোটাল এখানে 5টা পার্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে ভোকাবুলারি। এই যে ভোকাবুলারি গুলো পাচ্ছেন দেখেন, এটা টপিক ওয়াইজ ভোকাবুলারি। তো আপনি টপিক ওয়াইজ ভোকাবুলারি পড়াটা কেন আসলে দরকার, কারণ রাইটিং এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু একটা টপিক ওয়াইজ প্রশ্নগুলো হয় রাইটিং এ। তো হয়তো আবার স্পিকিং এর ক্ষেত্রেও কিন্তু প্রশ্নগুলো হয় টপিক ওয়াইজ। তো আপনারা যারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা পরীক্ষার একেবারে কাছে আছেন, তারা অটোমেটিক্যালি জানেন আসলে আইএলটিএস এর প্রশ্নগুলো টপিক ওয়াইজ রাইটিং এন্ড স্পিকিং হয়। যেরকম আপনার কিউ কার্ডটা কিন্তু হয়তো প্লেস রিলেটেড আসতে পারে, হয়তো সেটা কোনো একটা পিপল রিলেটেড আসতে পারে। তো একইভাবে আপনার যদি কোনো একটা আপনার রাইটিং টাস্ক 2 আসে, সেটাও কিন্তু একটা পিপল রিলেটেড হতে পারে, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হতে পারে, মানে এই রিলেটেড কোনো কিছু ওয়ার্ড রিলেটেড কিন্তু আপনার হয়ে থাকে। তো এগুলোকে বলা হয় টপিক রিলেটেড। তো এখন আমি যদি এই পিপল রিলেটেড অল ভোকাবুলারি জানি, তাহলে আমার রাইটিংও যেরকম ভালো করতে পারবো, আমি একইভাবে স্পিকিংও ভালো করতে পারবো। শুধু সেটাই না, আপনি যদি টপিক ওয়াইজ ভোকাবুলারি জানেন তাহলে আপনি রিডিং এও ভালো করতে পারবেন, কারণ রিডিং ও টপিক ওয়াইজ ওয়ার্ড গুলা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে থাকে। প্যাসেজ আপনার যদি পিপলের অল ভোকাবুলারি জানা থাকে, এই রিলেটেড 7+8+ ভোকাবুলারি জানা থাকে, তাহলে আপনি রিডিং এও ভালো কিছু করবেন। তো টপিক ওয়াইজ ভোকাবুলারি কেন ইম্পর্টেন্ট আশা করি বুঝাইতে পারছি। এখন আসি হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আছে আমাদের কি লিসেনিং টেস্ট 1। তো আপনি কি করবেন, আপনার তো এখন বাসায় মানে মোটামুটি আপনার আইএলটিএস এর প্রিপারেশন কিছুটা হলেও আপনার নিয়েছেন বা আইএলটিএস সম্পর্কে মোটামুটি আপনার অবগত আছেন। তো আপনি যদি এখন বাসায় বসে এই টেস্ট 1টা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার যে লাভটা হবে, আপনি প্রথমে কি করবেন, কিভাবে প্র্যাকটিস করবো সেটা বুঝতে হবে। আপনি প্রথমে হচ্ছে পুরো আমার লিসেনিং টেস্ট 1টা কমপ্লিট করার চেষ্টা করবেন। করার পরে ধরেন আপনার সেকশন 1, সেকশন 2 অ্যান্ড সেকশন 3, সেকশন 4, চারটার মধ্যে দুইটা সেকশনে বেশি ভুল যাচ্ছে, সেকশন 2 আর 3। ধরেন আপনি এটা। তো এখন আপনার 2 আর 3 এই দুইটা সেকশনের মধ্যে যখন আপনার বেশি পরিমাণে ভুল যাচ্ছে, তো আপনি কি করবেন, সেটা অ্যানালাইসিস করবেন ভুলগুলা কেন গেল। তো এই রিজনটা যদি আপনি খুঁজতে পারেন, আপনি যদি এটা অ্যানালাইসিস করতে পারেন, তাহলে কিন্তু ভালো ব্যান্ড স্কোর আপনি পাবেন। এবং আপনি কি করবেন, এই যে অডিও যে ট্রান্সক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, এই অডিও ট্রান্সক্রিপ্টটা আপনি অনেক ভালো মতো অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আপনি কিভাবে করবেন, আপনি প্রথমে হচ্ছে অডিওটা চালাবেন এবং সাথে সাথে ট্রান্সক্রিপ্টের সাথে ওইটা পড়বেন, মিলাবেন। তো আপনি অডিওর সাথে ট্রান্সক্রিপ্টটা যখন অ্যানালাইসিস করবেন, তখন অটোমেটিক্যালি আপনার আপনার দুইটা স্কিল ডেভেলপ হবে। একটা হচ্ছে আপনি অডিওটা শোনার সাথে সাথে আপনার ব্রেনটাকে মুভ করতে পারবেন যে আসলে সাবটাইটেলে কি বলেছে, আমি একই সাথে দেখা এবং শোনা দুইটা কাজ করতে পারবেন। তো এই দুইটা কাজ যখন করবেন, অটোমেটিক্যালি আপনার দেখা এবং শোনা একই সাথে স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। তো আইএলটিএস হচ্ছে একটা স্কিল টেস্ট, যত ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন তত ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন।
আচ্ছা, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিসেনিং টেস্ট ওয়ান, তো আপনি বাসায় বসে এই জিনিসটা করবেন। এবং আমার লিসেনিং এর প্রচুর পরিমাণে টিপস এন্ড ট্রিক্স আছে। কেন আমি বলি টিপস এন্ড ট্রিক্স গুলো ইম্পর্টেন্ট? কারণ আপনি যদি দ্রুত এক্সাম মানে এক্সামে বসতে চান, অথবা আপনি স্কিলটাকে দ্রুত ডেভেলপ করতে চান, তখন আপনার টিপস এন্ড ট্রিক জানতে হবে। কারণ আমি এইগুলো অ্যানালাইসিস হয় হচ্ছে পুরো ওদের প্যাটার্নটা সম্পর্কে। আইএলটিএস কিন্তু, ক্যামব্রিজ কিন্তু একটা প্যাটার্ন, জাস্ট আপনাকে প্যাটার্নটা দিবে যে আসলে প্রশ্ন প্যাটার্নটা কেমন। তো আপনি প্যাটার্নটাকে যদি অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে ব্যান্ড স্কোর কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন না, বুস্ট করতে পারবেন না। তো ব্যান্ড স্কোর যদি বুস্ট করতে চান, এই প্যাটার্ন গুলো শিখতে চান, তাহলে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে ভুলবেন না। তো এখন আসি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে রিডিং টেস্ট ওয়ান। তাহলে চলে যায় এখন রিডিং টেস্ট ওয়ানে। তো আপনি কি করবেন, ডে ওয়ানে আপনি যখন লিসেনিং পড়া শেষ আপনার কমপ্লিট, তখন আপনি এরকম একটা টান দিবেন অথবা এটাকে কেটে দিবেন। তো আমি এটাকে কেটেই দিই আপাতত। তো ধরেন আমি প্রিপারেশন নিচ্ছি, আমি সকালে উঠে আমার সব থেকে সুন্দর সময়টাতে আমি হচ্ছে লিসেনিংটা করে ফেললাম। তো এখন আমি করবো হচ্ছে রিডিং। তো আমি এখন রিডিং টেস্ট ওয়ানটা দিব। তো রিডিং টেস্ট ওয়ানটাই হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে আমি আজকে সবগুলো প্যাসেজ পড়ার মতো আমার হাতে সময় নেই। তো আমি তখন কি করতে পারি, আমি শুধুমাত্র প্যাসেজ ওয়ানটা একটু টাইম ধরে করলাম, অথবা প্যাসেজ ওয়ানের যে যে প্রবলেম গুলা হইলো আমার, সেই প্রবলেম গুলো আমি অ্যানালাইসিস করলাম, করার পরে দেন প্রবলেম গুলো অ্যানালাইসিস করলাম। তো এই জিনিসটা যদি আমি করি, তাহলে মোটামুটি আমার প্যাসেজ ওয়ানের একটা স্ট্রং জোনে চলে আসলো। আমি প্যাসেজ ওয়ানটা ক্যামব্রিজ 11 এ করতে পারছি, এবং আমার কতটা হয়েছে আমি সেটাও আমি নিজে বুঝতে পেরেছি। এবং ভুলগুলো অ্যানালাইসিস যখন করলাম, এবং আমি যখন সঠিক টিপস এন্ড ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পেরেছি, তখন দেখবো যে আমার স্কোরটা আগের থেকে অনেক বেশি বুস্ট করতে পেরেছে। এবং আপনাদের আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে রিডিং আর্টিকেল। আপনারা কি করবেন, সবসময় দ্য গার্ডিয়ান এইখান থেকে আপনারা কি করবেন, ওদের যে আর্টিকেল সেকশন আছে, সেই আর্টিকেল সেকশন থেকে আপনি কি করবেন, প্রতিদিন যদি পারেন, জাস্ট আপনি 10 থেকে 20 মিনিট সময় ছোট্ট একটু করে আপনি কি করবেন, একটা করে প্যারা জাস্ট আর্টিকেল থেকে, ওইখান থেকে একটা করে প্যারা বা দুটা করে প্যারা জাস্ট একটু পড়বেন। তো এটা আপনার কি করবে, আপনার রিডিং স্কিলটাকে ডেভেলপ করবে, আপনি বিভিন্ন নতুন নতুন ভোকাবুলারির সাথে প্রতিনিয়ত পরিচয় হবেন। এবং আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যামব্রিজ বইটা তো আপনি পড়তেছেন, এর বাইরেও আপনার পড়ার প্রতি যে আগ্রহটা, সেই আগ্রহটাও আপনার কিন্তু ডেভেলপ হবে। তাহলে আমরা কিন্তু দুইটা কাজ করলাম, একটা হচ্ছে কি লিসেনিং করলাম, দেন আমরা রিডিং করলাম। দুইটা কাজ যখন করা শেষ, আমি দুইটার উপরে এরকম টিক দিয়ে রাখলাম, মানে আজকে আমার এই দুইটা কাজ কমপ্লিটেড। দেন তারপর আমি চলে গেলাম ভোকাবুলারিতে। ভোকাবুলারিতে গিয়ে আমি ভোকাবুলারিটা কমপ্লিট করে ফেললাম। ভোকাবুলারিটা যখন আমি কমপ্লিট করে ফেললাম, তখন আমার কিন্তু অলরেডি আজকে দেখা গেল যে আমার সারাদিনের মধ্যে তিনটা কাজ অলরেডি কমপ্লিট। এখন আমার রাতের সময়টা আছে, ওই সময় আমি এখন রাইটিং আর স্পিকিংটা কমপ্লিট করবো। তো অনেকে আছেন যারা আসলে স্কোর বুস্ট করতে পারতেছে না, এর কারণটা হচ্ছে এই যে রিডিং এর যে টিপস এন্ড ট্রিক্স আছে না, আপনি কিভাবে সলভ করতে হয়, অল্প সময়ের মধ্যে কিভাবে করতে হয়, টাইম ম্যানেজমেন্ট যারা করতে পারতেছেন না, তারা আসলে এই টিপস এন্ড ট্রিক্স গুলো আসলে আপনার ল্যাকিংস আছে। আপনি যদি এই জিনিসগুলো একটু ডেভেলপ করতে পারেন, আপনি যদি এগুলা সঠিকভাবে স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। তাই আমি আপনাদেরকে এইটাই বলবো যে আপনারা বাসায় বসে ক্যামব্রিজটাকে যত বেশি পারেন অ্যানালাইসিস করেন, যত বেশি পারেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি টিপস এন্ড ট্রিক্স আপনার ডেভেলপ হবে। ঠিক আছে, আপনি যত অ্যানালাইসিস করবেন তত ডেভেলপ হবে, এবং স্কিলটা আপনার তত বেশি পরিমাণে আপনার বাড়বে, এবং স্কোরটা বুস্ট করবে। মানে আপনার ভুলগুলাকে অ্যানালাইসিস করতে হবে। আইএলস মানে ভুল থেকে শেখো, ভুল থেকে শেখো, আমার কথাটা বারবার মনে রাখবেন। আইএলস মানে কি, ভুল থেকে শেখো। ওকে, এবার চলে আসি হচ্ছে এইটাতে। দেখতেই পাচ্ছেন এখানে আছে কি, রাইটিং টাস্ক ওয়ান। তো এই রাইটিং টাস্ক ওয়ান এর মধ্যে আপনি কি করবেন, আপনি পাই চার্ট অথবা হচ্ছে টাস্ক টু এর ক্ষেত্রে এগ্রি ডিসএগ্রি এইটা একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। তো দেখা যাবে অনেকেরই মানে প্রেশার থাকবে, হয়তো বা জবের একটা প্রেশার আছে অথবা অন্য কোনো প্রেশার আছে। তখন আপনি এই সম্পূর্ণটা কমপ্লিট না করতে পারলেও এই ডে ওয়ানটা আপনি 2 দিনে কমপ্লিট করেন। আপনি টোটাল এখানে 30 ডে আছে, আপনার 30 ডে কমপ্লিট করতে হবে না। আপনি টোটাল হচ্ছে 30 ডের মধ্যে মাত্র 15 দিন কমপ্লিট করেন, জাস্ট ডে 15 পর্যন্ত কমপ্লিট করেন, দেন তাহলেই আপনার হবে। এই জন্য আপনি কি করবেন, এখানে রাইটিং টাস্ক ওয়ান, এই পাই চার্ট আছে, পাই চার্টটা শুধু করলেন, অথবা এগ্রি ডিসএগ্রি পারলেন না, তাহলে নেক্সট দিনের জন্য রেখে দিলেন। তো আপনি কি করবেন, যেটা হয়ে যাবে সেটার উপর এরকম টিক মার্ক করবেন, আর যেটা হবে না সেটাকে আপনি রেখে দিবেন, পরের দিন সেটা কমপ্লিট করবেন। তারপরে দেখেন প্রতিদিন স্পিকিং একটু করে হলেও আপনাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে, কারণ স্পিকিংটা প্র্যাকটিসের উপরে। এবং আপনি যদি স্পিকিং এর সঠিক আপনি কিউ কার্ড, যদি আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন, তাহলে দেখা যায় যে কিউ কার্ডে কি হয়, কিছু নির্দিষ্ট টপিক থেকে আসলে প্রশ্নগুলো হয়। তো ওই নির্দিষ্ট টপিক গুলো যদি আমি জানি, তাহলে ওই টপিক গুলো যদি আমি কোনো টেমপ্লেট ইউজ করতে পারি, তাহলে আমি কিন্তু খুব দ্রুত বা খুব ভালো মতো আমি কিউ কার্ড কিন্তু হ্যান্ডেল করতে পারবো। তো এই জন্য হচ্ছে কিউ কার্ডের ইন্ট্রোডাকশনটা তো আমাকে কি করবে, টপিক থেকে আমাকে খুব সুন্দর করে প্রেজেন্টেশনটা দিতে হেল্প করবে। তো এই জন্য আসলে আমার কি করতে হবে, এই ইন্ট্রোডাকশনটা আমাকে টেমপ্লেট থেকে সুন্দর করে পড়তে হবে। তো আপনারা যারা রাইটিং এর টাস্ক এর সঠিক টেমপ্লেট ইউজ করতে চান, অথবা স্পিকিং এ খুব ভালো স্কোর করতে চান, অথবা রাইটিং, স্পিকিং অথবা রিডিং এর মধ্যে এবং লিসেনিং এর মধ্যে টিপস ট্রিক্স সবই শিখতে চান,
তারা উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, জাস্ট যারা আসলে আগ্রহী এবং যারা আসলে স্কোরটা খুব দ্রুত বুস্ট করতে চান শুধু তারাই নক করবেন। তো আমি এটাই বলি যে আপনারা বাসায় বসে এই রুটিনটা ভালো মতো ফলো করেন, জাস্ট ওয়ান ডেটা আমি ভালো মতো বুঝাই দিলাম, আপনারা যদি নিজে নিজে ওটা করেন তাহলে ভালো ব্যান্ড স্কোর আসবে। কারণ আপনাকে পুরো যতটুকু বোঝানোর সম্পূর্ণটা কিন্তু আমি বুঝাই দিচ্ছি যে বাসায় কিভাবে পড়বেন। শুধু যে মেটেরিয়ালস গুলো সেগুলো আপনারা জাস্ট হচ্ছে নিজেরা স্কিল ডেভেলপ করেন, দেখেন অটোমেটিক মানে ওই টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদেরও ডেভেলপ হবে। এবার আসি হচ্ছে ডে টু। একইভাবে আপনি কি করবেন, ডে টুটা কমপ্লিট করবেন, ডে টুটা কমপ্লিট করবেন, একইভাবে ডে থ্রিটা কমপ্লিট করবেন। এভাবে আপনাদের ডে ওয়ান থেকে শুরু করে ফোর পর্যন্ত আপনি একটা বই কমপ্লিট করলেন। এখন যেটা বলছে যারা একটু চাপে আছে বা মোটামুটি পরীক্ষা খুব কাছে আছে তারা 11 থেকে না করে আপনারা চলে যাবেন 15 অথবা 16 নাম্বার ক্যাম্পাস থেকে শুরু করবেন। আপনি 15 অথবা 16 নাম্বার যাদের পরীক্ষা খুবই কাছে আছে, যেরকম আমার পরীক্ষার মাত্র 12 থেকে 14 দিন আছে, তো আমি কি করব, আমি 16 থেকে 17 এই ক্যাম্পাসটা আমি শুরু করব। তো আমি লাস্টের দিকের ক্যামব্রিজ, অথবা আমার তো ভাই 16 17 ক্যামব্রিজ মুখস্থ, তাহলে বলবো যেই ক্যামব্রিজটা আপনার মুখস্থ না সেই ক্যামব্রিজটাই খালি এখানে লিখবেন এবং এই জিনিসটা আপনি হুবহু সেম ভাবে প্যাটার্ন অনুযায়ী সলভ করবেন। দেখেন এইটা করলে মোটামুটি আপনার কিন্তু 8 ঘন্টা বা 7 ঘন্টার একটা কিন্তু পড়ালেখার মধ্যে আপনি প্রতিদিন থাকবেন। জাস্ট এটা কমপ্লিট করতে যদি আপনি পারেন তাহলে এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ, দেন হচ্ছে ডে সিক্স। এখানে কিন্তু আমরা মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডে সেভেন দেখেন এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামব্রিজ 12-এ চলে গেছে। আপনারা কি করবেন, যাদের পরীক্ষা কাছে আছে তারা এখানে ক্যামব্রিজ 12 না করে আপনি যেটা করবেন ক্যামব্রিজ 16 করবেন অথবা ক্যামব্রিজ 17, যে কোনো একটা বই ধরবেন। আপনারা 3 দিন বা 4 দিনে সেই বইটার একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। 3 দিন বা 4 দিনের মধ্যে বইটা একেবারে শেষ করে দিবেন এই রুটিনটা অনুযায়ী। এবং এই রুটিনে দেখেন আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন যে বইগুলাকে শেষ করানোর পরে আপনাদের দেখেন অফিসিয়াল গাইডও আছে, যে অফিসিয়াল গাইডও অ্যাটলিস্ট আপনাদের অফিসিয়াল গাইডের দুইটা, এই দেখেন এখানে দেখে আছে 2টা বা 3টা আপনাদের টেস্ট কমপ্লিট করতেই হবে অফিসিয়াল গাইডের। কারণ কি পরীক্ষা ইদানিং অফিসিয়াল গাইড স্ট্যান্ডার্ড প্রশ্ন করতেছে, তা আমি বলবো এই জিনিসটা মাস্ট এন্ড মাস্ট 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 মাস্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন 21 ডে, এই ডেটা কারণ আপনি ওইদিকে যদি কিছু ডে কেটে দেন তাহলে মোটামুটি আপনার এই 20 ডেতে মানে 21 ডেটা আপনারা লাগবে না এবং সামনে থেকে কিছু ডে দিবেন। কারণ অফিসিয়াল গাইড যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে 3টা টেস্ট করলেই আপনার জন্য মোটামুটি আপনি পারফেক্টলি প্রিপেয়ার্ড। আর যদি আপনার হাতে সময় থাকে অনেক বেশি, 1 মাসের উপরে, তাহলে আমি বলবো টোটাল আপনি 6টা টেস্টই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা এইবার দেখেন এখানে অনেক বেশি পরিমাণে মক টেস্ট আছে। এই মক টেস্ট গুলা ক্যামব্রিজ 18 এবং ক্যামব্রিজ 19 এই দুইটা বই থেকে আপনাকে কিন্তু দিতে হবে। এবং মকের জন্য এই বইগুলাকে বেশি পরিমাণে সাপোর্ট দিবে, কারণ এই বইয়ের প্রশ্ন প্যাটার্ন ইদানিং ফলো করা হচ্ছে অনেক বেশি। তো ক্যামব্রিজ 18 এবং ক্যামব্রিজ 19 এগুলো আপনার মকের জন্য আপনাকে রাখতে হবে। এবং আপনার দেখেন এই জিনিসগুলো আবার রিসেন্ট কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে। আমার কাছে সকল ডকুমেন্ট আছে, আমি সকল ডকুমেন্ট আপনাদেরকে প্রোভাইড করব। যদি আমার সাথে আপনারা অ্যাড থাকেন অথবা আমার এখানে জাস্ট আমার সাপোর্টে আমার গাইডলাইনে যদি থাকতে চান তাহলে আমি এগুলা সকল ডকুমেন্ট আপনাদেরকে প্রোভাইড করব। তো ইনশাল্লাহ এই আপনারা যদি এটাকে ফলো করেন সঠিক গাইডলাইনে যদি আগান তাহলে আমার মনে হয় না যে আপনাদের আসলে কোনো সমস্যা হবে। একটা সঠিক প্রিপারেশনের জন্য প্রতি মাসে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি আসলে এইটাই বসি এবং হচ্ছে দেখা যায় যে এই যে কিভাবে আসলে 1 মাসে খুব দ্রুত বা খুব ভালো একটা প্রিপারেশন নেবেন। পরীক্ষার আগে আপনার 18 থেকে 20 দিন আছে, তাহলে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু আইএলটিএস পরীক্ষা খারাপ হয়। আমি বলতে পারি যে সঠিক গাইডলাইনের অভাব আর থাকবে না, এইটা জাস্ট মেনটেন করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।